গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কবি। পড়ছি এর ৪র্থ পর্ব। সন্ধ্যায় রাজা বেশ সমারোহ করিয়া আসর পাতিল। রাজা পরিশ্রম করিল সেনাপতির মতো। বিপ্রপদ বসিয়াছিল রাজা সাজিয়া। বেচারা বাত ব্যাধিতে আড়ষ্ট শরীর লইয়া নাড়াচাড়া করিতে পারে না। চিৎকারেই সে সরগোল তুলিয়া ফেলিল। অবশ্য কাজও অনেকটা হইল। মুদি কয়লাওয়ালা বিপ্রপদর ব্যঙ্গ শ্লেষের ভয়ে শতরঞ্জি বাহির করিয়া দিল। বণিক মাতুল তাহার পেট্রোম্যাক্স আলোটা আনিয়া নিজেই তেল পুড়িয়া জ্বালিয়া দিল। লোকজনও মন্দ কেন, ভালোই হইল। সম্ভ্রান্ত ভদ্র ব্যক্তিরা কেহ না আসিলেও দোকানদার শ্রেণীর লোকেরাই হংসস্রোতার মতো যথাসাধ্য সাজিয়া গুঁজিয়া জাঁকিয়া বসিল। নিম্ন শ্রেণীর লোকেরা একেবারে ভিড় জমাইয়া চারদিক ঘিরিয়া ধরিল। মাসখানেক আসর পড়িল ঝুমুর নাচের। নিতাই প্রত্যাশা করিয়াছিল উহাদের দলের কবিয়ালের সঙ্গে এক হাত লড়িবে, অর্থাৎ গাওনার পাল্লা দিবে। অনেক ঝুমুর দলের সঙ্গে এক একজন নিম্নস্তরের কবিয়াল থাকে। স্বতন্ত্রভাবে গাওনা কবিতার যোগ্যতা না থাকা হেতু ওই ঝুমুর দলকে আশ্রয় করিয়া থাকে তাহারা। পথে কোনো গ্রামে বা মেলায় এমনি ধারার ঝুমুর দলের দেখা পাইলে পাল্লা জুড়িয়া দেয়। মেলায় ঝুমুরের সহিত কবির আসর যোগ হইলে আসরও জোরালো হয়। এ দলেরও এমন একজন কবিয়াল আছে, কিন্তু সে আজ দলের সঙ্গে নাই, কাজের জন্য পিছনে পড়ে আছে। দলটার গন্তব্যস্থান আলেপুর মেলা। কথা আছে 2 দিন পরে সে সেইখানে গিয়া জুটিবে, নইলে নিতাই একটা আসর পাইত। কবিয়ালের অভাবে আসর বসিল শুধু নাচ গানের। ঢোল, ডুগি, তবলা, হারমোনিয়াম, একটা বেহালা লইয়া ঝুমুর দলের পুরুষেরা আসর পাতিয়া বসিল। তাহাদের তেল চপচপে চুলে বাহারের টেরি, গায়ে রংচঙে ছিটের ময়লা জামা। মেয়েদের গায়ে গিল্টিন গয়না, কান, ঝাপটা, হাড়, তাগা, চুড়ি, বালা। পরনে সস্তা কাপড়ের বাতিল ফ্যাশনের বডিস, রঙিন কাপড়। কেশবিন্যাসের পরিপাট্যে আধুনিকতা অনুকরণের ব্যর্থ অপকৃষ্ট ভঙ্গি। ঠোঁটে গালে লাল রং, তার উপর সস্তা পাউডার এবং স্নোর প্রলেপ। পায়ে আলতা, হাতেও লাল রঙের ছোপ। দর্শকদের মনে কিন্তু ইহাতেই চমক লাগিতেছে। মেয়েগুলির মধ্যে বসন্তই ঝলমল করিতেছে। মেয়েটার সত্যই রূপ আছে, তার সঙ্গে রুচিও আছে। মেয়েটা সাজিয়াছে বড় ভালো। কবিয়াল নিতাই ফর্সা কাপড় জামার উপর চাদরখানি গলায় দিয়া ঝুমুর দলেরই গা ঘেঁষিয়া বসিল। মুখে তাহার গৌরবের হাসি। এ আসরে সে বিশিষ্ট ব্যক্তি, কারণ সে কবিয়াল। গাওনা আরম্ভ হইল। খ্যামটার অনুকরণে নাচ ও গান। মেয়েরা প্রথমে গান ধরে, মেয়েদের পরে দোয়ারেরা সেই গানেরই পুনরাবৃত্তি করে। মেয়েরা তখন নাচে। এই কালে খ্যামটা নাচের প্রসার দেখিয়া তাহাদের ঝুমুর নাচ ছাড়িয়া এই ধরিয়াছে। কিছুটা অবশ্য ঝুমুরের রং রাখিয়াছে, সেটুকু সবই অশ্লীলতা। প্রৌঢ় মধ্যস্থলে পানের বাটা লইয়া বসিয়াছিল। সে নিতাইকে বলিল, বাবা, তুমিও ধরো। নিতাই হাসিল, কিন্তু দোয়ারদের সঙ্গে সে গান ধরিল না। প্রথম গানখানা শেষ হইতেই মেয়েরা বিশ্রামের জন্য বসিল। সঙ্গে সঙ্গে নিতাই উঠিয়া পড়িল। কবিয়ালের ভঙ্গিতে চাদরখানা কোমরে বাঁধিয়া সে হাত জড়ো করিয়া বলিল, আমি একটি নিবেদন পাই। চারিদিকে নানা কলরব উঠিয়া পড়িল। সং নাকি? বসো বসো, এই নিতাই। একজন রসিক বলিয়া উঠিল, গোপ কামিয়ে এসো, গোপ কামিয়ে এসো। অকস্মাৎ সকল কলরবকে ছাপাইয়া রাজা হুঙ্কার দিয়া উঠিল, চোপ সব, চোপ। বিপ্রপদও একটি ধমক ছাড়িল, এই। সকলেই চুপ করিয়া গেল। নিতাই সুযোগ পাইয়া বলিল, আমি এক পদ গাইব আপনাদের কাছে। লাগাও ওস্তাদ, লাগাও। রাজার কণ্ঠস্বর। নিতাই গান ধরিয়া দিল। বা হাতটি গালে দিয়া ডান হাতটি মুখের সম্মুখে রাখিয়া অল্প ঝুঁকিয়া আরম্ভ করিল। আহা রাঙা বরণ শিমুল ফুলের বাহার শুধু সার, ওগো সখী দেখে যা বাহার। কলিটা প্রথম দফা গাহিল। ফের তার সময় সে হাতে তালি দিয়া তাল দেখাইয়া বলিল, এই 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 বাজাও তবলাদার। বলিয়াই সে আবার ধরিল। শুধুই রাঙা ছটা, মধু নাই এক ফোঁটা, গাছের অঙ্গে কাঁটা খরধার, মন ভোমরা যাসনে পাশে তার। নিতাইয়ের কণ্ঠস্বরখানি মধুর এবং ভরাট। এক মুহূর্তে মানুষের মন দখল করিয়া লয়। লইলও তাই। লোকের আপত্তি গয়ে গোমাতার মতো গানে, কিন্তু এখানে তাহার আভাস না পাইয়া লোকে জমিয়া বসিল। রাজা বাহবা দিয়া উঠিল, বাহারে ওস্তাদ, বাহারে। বিপ্রপদও দিল, বহুত আচ্ছা। বণিক মাতুল বলিল, ভালো ভালো। লোকেও বাহবা দিল।
নিতাই উৎসাহে মৃদু মৃদু নাচিতে আরম্ভ করিল। একবার চারিদিকে দৃষ্টি বুলায় লইল। মুখে তাহার মৃদু হাসি। রাজার পিছনেই রাজার স্ত্রী, তাহার পাশে ঠাকুরঝি শ্রদ্ধান্বিত বিষয়ে তাহার দিকে চাহিয়া আছে। মুহূর্তের জন্য নিতাই গান ভুলিয়া গেল। ঠাকুরঝিকে অবহেলা দেখাইলেও ঠাকুরঝি তাহাকে অবহেলা করে নাই। তাহার গৌরবের গোপন অংশ লইতে সে আসিয়াছে। মুহূর্তের জন্য সে গানের খেই হারাইয়া ফেলিল। ঝুমুর দলের ঢুলিটা সুযোগ পাইয়া ঢোলে কাঠি মারিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিল, হ্যাঁ, এই কাটল, অর্থাৎ নিতাইয়ের তাল কাটিয়া গেল। মুহূর্তে নিতাই সজাগ হইয়া গান ছাড়িয়া দিয়া হাতে তালি দিয়া বলিল, গান নয়, এবার ছড়া। হুঁ 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 বলিয়া তালি মারিতে মারিতে পুনরায় ধরতার মুখে ধরিয়া দিল। ফল ধরে না ধরে তুলো, চালের বদলে চুলো। সঙ্গে সঙ্গে সে নাচিতে শুরু করিল। পরের কলি ভাবিবার এই অবকাশ। নাচিতে নাচিতে সে ফিরিয়া চাহিল আসরের দিকে। ঝুমুর দলের মেয়েগুলি মুখ টিপিয়া হাসিতেছে। কেবল বসন্তর চোখে খেলিতেছে ছুরির ধার। নিতাই তাহার দিকে চাহিয়াই ছড়া কাটিল। ফুলের দরে তা বিকাল, মালা হল গলার। নিতাইয়ের সঙ্গে চোখাচোখি হইতেই বসন্ত যেন খেপিয়া গেল। সে উঠিয়া দাঁড়াইল। প্রৌঢ়াকে বলিল, আমি চললাম মাসি। শিমুল ফুলের অর্থ সে বুঝিয়াছে। কোথায়? বাসায়, ঘুমুতে। ঘুমুতে? হ্যাঁ। তুই কি খেপেছিস নাকি? বস। না, এ আসরে আমি গান গাই না। যে আসরে বাঁদর নাচে সে আসরে আমি নাচি না। বেশ উচ্চকণ্ঠেই কথা হইতেছিল। নিতাই মুহূর্তে স্তব্ধ হইয়া গেল। দর্শকেরা অধিকাংশ চিৎকার করিয়া উঠিল, এই এই, তুমি থামো। চটিয়া উঠিল রাজা। সে উঠিয়া দাঁড়াইল। কেয়া? বসন্ত কোনো উত্তরই দিল না। কেবল একবার ঘাড় বাঁকাইয়া নিতান্ত তাচ্ছিল্য ভরে একটা চকিত দৃষ্টি হানিয়া আসর হইতে বাহির হইয়া যাইবার উপক্রম করিল। চারিদিকে একটা রোল উঠিল। কেহ নিতাইয়ের উপর চটিয়া চিৎকার শুরু করিল। কেহ অর্থের চুক্তিতে আবদ্ধ ঘৃণিত পথচারিণী মেয়েটার দুর্বিনীত স্পর্ধায় ক্রুদ্ধ হইয়া আস্ফালন তুলিল। কিন্তু মেয়েটা কোনো কিছুতেই ভ্রুক্ষেপ করিল না। সম্মুখের মানুষটিকে বলিল, পথ দাও তো ভাই। সে পথ ছাড়িয়া দিত কি দিত না কে জানে, কিন্তু সে কিছু করিবার পূর্বেই পিছন হইতে সম্মুখে আসিয়া পথ রোধ করিয়া দাঁড়াইল নিতাই। হাত জোর করিয়া সে হাসি মুখে বিনয় করিয়া বলিল, আমার দোষ হয়েছে, যেও না তুমি, বসো, আমার মাথা খাও। বসন্ত কথার উত্তর দিল না, কিন্তু ফিরিয়া আসিয়া আসরে বসিল। গোলমাল একটু স্থিমিত হইতেই সে উঠিয়া গান ধরিল। গানখানি বাছাই করা গান। ভদ্রজনের আসরে যেখানে খেওরা গান চলে না, সেইখানে গাওয়ার জন্য তাহাদের ভাণ্ডারে মজুদ আছে। গানখানি বসন্তর বড় প্রিয়। নাচের সঙ্গে কোথায় যেন যোগ আছে। বাছিয়া তাই সে এই গানখানায় ধরিল। ঝুমঝুমাঝুম বাজেলো নাগরি, নূপুর চরণে মোর। ও সে থামিতে না চাই গো, তোরা আয় গো। জল ফেলে কাঁখে তুলে নেগো সখী গাগরি, রজনী হইল ভোর। আয় সখী আয় গো, নিশি যে ফুলায় গো। নূপুর চরণে মোর, থামিতে না চাই গো। ঝুমঝুমাঝুম ঝুমাঝুম ঝুমাঝুম। ঝুমঝুমাঝুমের সঙ্গে সঙ্গে আরম্ভ করিল নাচ। আসরটা স্তব্ধ হইয়া গেল। এমনকি ক্রুদ্ধ রাজা পর্যন্ত মুগ্ধ হইয়া গেল। মেয়েটার রূপ আছে, কণ্ঠও আছে, ছুরির ধারের মতো উচ্চসু কণ্ঠ। তাহার উপর মেয়েটা যেন গান ও নাচের মধ্যে নিজেকে ঢালিয়া দিয়াছে। দ্রুত হইতে দ্রুততর তানে লয়ে সঙ্গীত নৃত্য শেষ করিয়া মুহূর্তে একটি পূর্ণচ্ছেদের মতো স্থির হইয়া দাঁড়াইল। এতক্ষণে আসরে রব উঠিল, বাহবার রব। চারিদিকে হইতে পেলা পড়িতে আরম্ভ হইল। পয়সা আনি, দোয়ানি, সিকি, দুইটি আধুলি। দোকানি ঘনশ্যাম দত্ত একটা টাকাই ছুড়িয়া দিল। মেয়েটা সেদিকে লক্ষ্য করিবার বোধহয় অবসর ছিল না। তাহার সর্বাঙ্গে ঘাম দেখা দিয়াছে। বুকখানা হাঁপড়ের মতো হাঁপাইতেছে। গৌরবর্ণ মুখখানা রক্তোচ্ছ্বাসে ভরিয়া উঠিয়াছে। প্রৌঢ়া নিজে উঠিয়া পেলাগুলি কুড়াইয়া লইল। চারিদিক হইতে রব উঠিল, আরেকখানা, আরেকখানা। নিতাই বসন্তর দিকে চাহিল। চোখে চোখে বিলিতেই নমস্কার করিয়া সে তাহাকে অভিনন্দিত করিল। প্রৌঢ়া বসন্তর গায়ে হাত দিয়া বলিল, ওঠ। কিন্তু সঙ্গে সঙ্গে শিহরিয়া উঠিল। এ কি বসন, জ্বর যে আজ অনেকটা হয়েছে। হাসিয়া বসন বলিল, একটুকুন মদ থাকে তো দাও। সামান্য আড়াল দিয়া খানিকটা নির্জলা মদ গিলিয়া সে আবার উঠিয়া দাঁড়াইল। কিন্তু প্রথমবারের মতো গতি বা আবেগ কিছুই আনিতে পারিল না। সে হাঁপাইতেছিল। গতির মধ্যে ক্লান্তির পরিচয় সুপরিস্ফুট। গান ধরিয়াও গাহিতে পারিল না। দোহারেরা গাহিল। তেহাই পড়িতেই নাচ শেষ করিয়া সে শিথিল ক্লান্ত পদক্ষেপে আসর হইতে বাহির হইয়া গেল। কেহ কোনো কথা বলিল না, যেন তাহাদের দাপি ফুরাইয়া গিয়াছে।
চোখের উপর দেনা পাওনার ওজন, দাঁড়িতে তাহার দুইখানা গান ও নাচের ভার তাহাদের পেলার ভারকে তুচ্ছ করিয়া পাথরের ভারে মাটির বুকে চাপিয়া বসিয়াছে। পথের ধারে যাহারা দাঁড়াইয়া ছিল তাহারা আরও একটু সরিয়া দাঁড়াইয়া পথ পরিষ্কার করিয়া দিল। প্রৌঢ়া নিতাইকে বলিল, দেখো তো বাবা, আচ্ছা একগুঁয়েমে। নিতাইও বাহির হইয়া আসিল। চারিদিকে চাহিয়া সে বসন্তর সন্ধান করিল। মনে মনে এই মেয়েটির কাছে সে হার মানিয়াছে। শিমুল ফুল বলা তাহার অন্যায় হইয়াছে। অন্যায় নয়, অপরাধ। নূতন গানের কলি তাহার মনের মধ্যে গুনগুনানি আরম্ভ করিয়াছে। কিন্তু বসন্ত গেল কোথায়? ঝুমুর দলের বাসা তো এই বটগাছতলা। গাছতলাটায় একখানা চাটাইয়ের উপর বসিয়া আছে একটা পুরুষ। দলের মধ্যে শক্তিশালী পুরুষটা। মহিষের মতো প্রচণ্ড আকার, তেমনি কালো রাঙা গোল চোখ, বোবার মতো নীরব। তৃষ্ণার্ত মহিষ যেমন করিয়া জল খায় তেমনি করিয়া মদ খায়। সারাদিন শুইয়া থাকে। সন্ধ্যার পর হইতে পরে তাহার জাগরণের পালা। আগুন জ্বালিয়া আগুনের সম্মুখে বসিয়া লোকটা জিনিসপত্র আলগাইতেছে। সেখানে নিতাই দেখিল বসন্ত নাই। সে জ্যোৎস্না আলোকিত চারদিকে দৃষ্টি প্রসারিত করিল। এ কি? তাহার বাসার দরজায় কয়জন লোক দাঁড়াইয়া কেন? সে আগাইয়া আসিয়া প্রশ্ন করিল, কে? আমরা। নিতাই চিনিল। ব্যাপারী কাসের শেখের ছেলে নয়ান, ওরফে ননায়ের দল। সে প্রশ্ন করিল, কি এখানে কি? মেয়েটা তোর বাসায় এসে ঢুকেছে? এসেছে তা তোমরা দাঁড়িয়ে কেন? দলকে দল অট্টহাসি হাসিয়া উঠিল। নিতাই বলিল, যাও তোমরা এখান থেকে, নইলে হাঙ্গামা হবে। আমি রাজাকে ডাকব, কনস্টেবল আছে তাকে ডাকব। নয়ন শেখ নিতাইকে গ্রাহ্য করে না, কিন্তু রাজাকে গ্রাহ্য করে। সে তবু বলিল, শোন না, তোকে বকশিস করব। নিতাই। নিতাই একটা অবজ্ঞার দৃষ্টি হানিয়া বাড়ি ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিল। কিন্তু কোথায় বসন্ত? কোথাও তো নাই। কিন্তু ঘরের দরজায় শিকল খোলা। দরজায় হাত দিয়া সে দেখিল, হ্যাঁ, দরজা ভিতর হইতে বন্ধ। নিতাই ডাকিল, ওহে ভাই, শুনছ? আমি আমি কে? তোমার কয়লামানিক। কে, ওস্তাদ? ওস্তাদ কি ফোস্তাদ, যা বলো তুমি। এবার দরজাটা খুলিয়া গেল। নিতাই ঘরে ঢুকিয়া দেখিল বসন্ত ততক্ষণে আবার শুইয়া পড়িয়াছে। তাহারই বিছানাটা পাড়িয়া দিব্য আরাম করিয়া শুইয়াছে। বসন্তই বলিল, দরজাটা বন্ধ করে দাও। বাইরের দরজা বন্ধ আছে। পাঁচিল টপকে ঢুকবে ভাই, বন্ধ করো। বসন্ত ক্লান্ত অথচ বিচিত্র হাসি হাসিল। নিতাই তাহার কপালে হাত দিয়া চমকাইয়া উঠিল। এ কি? এ যে অনেকটা জ্বর। মাথাটা একটু টিপে দেবে? হাসিয়া নিতাই মাথা টিপিতে বসিল। বসন্ত হাসিয়া বলিল, না, তুমি ফোস্তাদ নও, ভালো ওস্তাদ। গানখানি কিন্তু খাসা। তোমার বাধা? হ্যাঁ, কিন্তু ও গানটা বাতিল করে দিলাম। কেনে? চোখ বন্ধ করিয়াই বসন্ত প্রশ্ন করিল। ওটা আমার ভুল হয়েছিল। মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু একটু হাসিল। আবার নতুন গান বাজছি। সে গুনগুন করিয়া আরম্ভ করিল, করিল কে ভুল হায় রে, মন মাতানো বাসে ভরে দিয়ে বুক, করাত কাঁটার ধারে ঘেরা কেয়া ফুল। বসন্তর মুখে নিঃশব্দ মৃদু হাসি দেখা দিল। বলিল, তারপর? তারপর এখনো হয় নাই। গানটি আমাকে নিকে দিও। আমার গান তুমি নিকে নেবে, গাইবে? হ্যাঁ। জানলার দিকে চাহিয়া নিতাই বলিল, আজই শেষ করব। কে? কে? জানলার পাশ হইতে কে সরিয়া যাইতেছে। বসন্ত হাসিয়া বলিল, আবার কে? যত সব নুরুকেদের দল। নিতান্ত কিন্তু ওই কথা মানিয়া বসিয়া থাকিতে পারিল না। তাড়াতাড়ি আসিয়া জানলার ধারে দাঁড়াইল। সে যাহা দেখিয়াছে সেই জানে। হ্যাঁ, ওই যে দুধবরণ কোমল জ্যোৎস্নার মধ্যে মানুষটি রেললাইনের দিকে চলিয়াছে। দ্রুত চলন্ত কাশফুলের মতো চলিয়াছে। মাথায় কেবল স্বর্ণবিন্দুটি নাই। ঠাকুরঝি। জ্যোৎস্নার রহস্যময় শুভ্রতার মধ্যে দ্রুত চলন্ত কাশফুলটি যেন মিশিয়া মিলাইয়া গেল। নিতাই কিন্তু স্তব্ধ হইয়া জানলার ধারে দাঁড়াইয়া রহিল। চোখে তাহার অর্থহীন দৃষ্টি। মনের চিন্তা অসম্বন্ধ অস্পষ্ট। বুকের মধ্যে শারীরিক অনুভূতিতে কেবল একটা গভীর উদ্বেগ। সে যেন পাথর হইয়া গিয়াছে। এই বিপুল জ্যোৎস্না মমতার মধ্যে ঠাকুরঝি হারাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাহার সবই যেন হারাইয়া গেল। তাহার ভাব দেখিয়া মুখরা শৈরিনী অসুস্থ দেহেও উৎকণ্ঠিত হইয়া উঠিয়া বসিল। জীবনের অভিজ্ঞতা তাহার যত জটিল তত কুটিল। পথচারিণী নিম্ন শ্রেণীর দেহ ব্যবসায়িনীর রাত্রির অভিজ্ঞতা। সে অভিজ্ঞতায় নিশাচর হিংস্র জানোয়ারের মতো মানুষই সংসারের 16 আনার মধ্যে 15 আনা 3 পয়সা।
সেই অভিজ্ঞতায় শঙ্কায় শঙ্কিত হইয়া বসন্ত উঠিয়া বসিল। সে ভাবিল, যে দলটি বাড়ির দরজার গোড়ায় দাঁড়াইয়া জটলা করিতেছিল তাহারাই বোধহয় দলপুষ্ট হইয়া নিঃশব্দ লোলুপতায় নখরদন্ত বিলিয়া বাড়ির চারপাশে ঘেরিয়া ফেলিয়াছে, আক্রমণের চেষ্টা করিতেছে। উৎকণ্ঠিত হইয়া চাপা কণ্ঠে সে প্রশ্ন করিল, কি? নিতাই তবু উত্তর দিল না। সে যেমন স্তব্ধ নিস্পন্ধ হইয়া দাঁড়াইয়াছিল তেমনি দাঁড়াইয়া রহিল। ঠাকুরজির রাগ তো সে জানে। খানিকটা গিয়াই সে দাঁড়ায়, পিছন ফিরিয়া তাকায়, ইঙ্গিতে বলে, আমায় ডাকো, ডাকিলেই ফিরিব। আজ আর কিন্তু দাঁড়াইল না, চলিয়া গেল। এই রাত্রে একাই সে চলিয়া গেল। মধ্যরাত্রির নিস্তরঙ্গ স্তব্ধ জ্যোৎস্নার মধ্যেও একটা ভয় আছে, সে ভয় সে করিল না। বসন্ত এবার উঠিয়া আসিয়া নিতাইয়ের পাশে দাঁড়াইল। জড়োত্তপ্ত হাতে নিতাইয়ের হাত ধরিয়া প্রশ্ন করিল, কই? এতক্ষণে সচকিত হইয়া নিতাই ফিরিয়া চাহিল। রূপে গুণে ক্ষুণধার শৈরিনীর কৃশ মুখে, ডাগর দীপ্ত চোখে অপরিমেয় ক্লান্তি, গভীর উৎকণ্ঠা। নিতাই সে মুখের দিকে চাহিয়া স্নেহকোমল না হইয়া পারিল না। সস্নেহে হাসিয়া সে বসন্তর কপালে মাথায় হাত বুলাইয়া বলিল, এত জ্বর, তুমি উঠে এলে কেন? চলো শোবে চলো। ধান দিলে যেন ক্ষয় হবে, এত তাপ। নচ্ছারগুলো ঘুরছে চারদিকে, ছুরি ছোড়া নিয়ে জুটেছে। নচ্ছারগুলো? নিতাই সবিস্ময়ে প্রশ্ন করিল। বসন্তর ভাবনার পথে যাহারা বিচরণ করিতেছিল তাহাদের সে কল্পনা করিতেই পারিল না। এবার বসন্তর ভ্রু কুঞ্চিত হইয়া উঠিল, খাপ হইতে খুরের ধার উকি মারিল। সে প্রশ্ন করিল, তবে কি? কে গেল? কি দেখছ তুমি? চকিতে নিতাই এবার বসন্তর কল্পনার কথা বুঝিল। হাসিয়া সে বলিল, না, তারা নয়। ভয় নাই তোমার, এসো শোবে এসো। সে তাহাকে আকর্ষণ করিল। কে যে গেল? কাকে দেখছিলে? কেউ কি মেরে গেল? কে চিনতে পারলাম না। চিনতে পারলে না? না। তবে এমন করে দাঁড়িয়ে আছো যে, যেন কত সর্বনাশ হয়ে গিয়েছে তোমার। বসন্ত শানিত দৃষ্টি অন্ধকারের মধ্যেও যেন জ্বলিতেছিল। নিতাই কোনো উত্তর দিল না। শুষ্ক হাসি মুখে সে বসন্তর দিকে চাহিয়াই রহিল। বসন্ত অকস্মাৎ খিলখিল করিয়া হাসিয়া উঠিল, তীক্ষ্ণ দ্রুত হাসি। হাসিয়া বলিল, মরণ আমার, চোখের মাথা খাই আমি। যে উকি মারলে তার মাথায় যে ঘোমটা ছিল, ও আমাকে দেখে। আবার সেই খিলখিল হাসি। নিতাইয়ের পা হইতে মাথা পর্যন্ত ঝিমঝিম করিয়া উঠিল। বসন্ত হাসিতে হাসিতে ঘরের খিল খুলিয়া বাহির হইয়া গেল। নিতাই ডাকিল, বসন, ও ভাই, বসন। দুয়ারের বাহির হইতে উত্তর আসিল, বসন নয় হে, কেয়া ফুল, কেয়া ফুল। টেনো না, করাত কাঁটার ধারে সর্বাঙ্গে ছড়ে ছিঁড়ে যাবে। নিতাই তবুও বাহিরে আসিল। শৈরিনী তখন কাসেদ শেখের ছেলে নয়নের সঙ্গে কথা বলিতেছে। এ অবস্থায় নিতাই ডাকিতে গিয়াও পারিল না, লজ্জাবোধ হইল। আপনার দুয়ারটিতেই সে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। ওদিকে স্টেশনের ধারে ঝুমুরের আসরের গান হইতেছে। আলোর ছটা গাছের ফাঁকে ফাঁকে আসিয়া এখানে ওখানে পড়িয়াছে। এদিকটা প্রায় জনহীন স্তব্ধ। পশ্চিম আকাশে চাঁদ অস্তে চলিয়াছে। পূর্ব দিকের আকাশে অন্ধকার ঘন হইয়া উঠিতেছে। শৈরিনী মেয়েটার কিন্তু কোনো লজ্জা নাই। খিলখিল হাসির মধ্যে কথা শেষ করিয়া ঘন অন্ধকারে কাসেদের ছেলে নয়নের সঙ্গে ওই পূর্ব দিকের গভীরতর অন্ধকারের মধ্যে অদৃশ্য হইয়া গেল। নিতাই আকাশের দিকে তাকাইয়া একা দাঁড়াইয়া রহিল। থাকিতে থাকিতে আবার তাহার মনে নূতন গান গুনগুন করিয়া উঠিল। ভগবান মানুষের মন লইয়া কি মজার খেলাই না খেলেন। এক ঘটে মানুষ তাহার ছলনায় অন্য দেখে। ঠাকুরজি বসন্তকে দেখিয়া চলিয়া গেল। বসন্ত ঠাকুরজিকে দেখিয়া চলিয়া গেল। সে গুনগুন করিয়া তাই লইয়াই গান বাঁধিতে বসিল। বঙ্কিম বিহারী হরি বাঁকা তোমার মন। ঘটনার মধ্যে সে যেন নিয়তির খেলা বা দৈবর অদ্ভুত পরিহাস দেখিতে পাইয়াছে আজ। ঠিক তাহার অচ্ছুত জন্মের মতোই এ পরিহাস নিষ্ঠুর। সে তার গানের মধ্যে হরিকে স্মরণ না করিয়া পারিল না। ভোরবেলাতে রাজার ডাক হাঁকে নিতাইয়ের ঘুম ভাঙিয়া গেল। সে ঘরে আসিয়া গান বাঁধিতে বাঁধিতে ঘুমাইয়া পড়িয়াছিল। চেতনা হবামাত্র সেই অসমাপ্ত গানের কলিটাই প্রথমে গুঞ্জন করিয়া উঠিল তাহার মনে। বঙ্কিম বিহারী হরি বাঁকা তোমার মন, কুটিল কৌতুকে তুমি হয়কে করো নয়, অঘটন করো সংঘটন। রাজা হাঁক ডাক শুরু করিয়াছে। সে হাঁক ডাকের উচ্ছ্বাসটা যেন অতিরিক্ত। নিতাইয়ের মনে হইল হয়তো নূতন কোনো অভিনন্দন লইয়া রাজন তাহার দুয়ারে আসিয়াছে। ধৈর্য তাহার আর ধরিতেছে না।
স্বভাবসিদ্ধ মৃদু হাসি মুখে সে আসিয়া দরজা খুলিয়া দিল। বাহিরে দাঁড়াইয়া রাজা, তাহার পিছনে ঝুমুরের দলের প্রৌঢ়া। রাজা শটান ঘরের ভিতর আসিয়া চারিদিকে দৃষ্টি ফিরাইয়া সকৌতুকে কাহাকে যেন খুঁজিতে আরম্ভ করিল। নিতাই সবিস্ময়ে প্রশ্ন করিল, কি? কাহা? কাহা হ্যাঁ ওস্তাদিন? ওস্তাদিন? হা হা করিয়া হাসিয়া রাজা বলিল, সব ফাঁস হো গায়া ওস্তাদ, সব ফাঁস হো গায়া। কাল রাত মে সে হাহা করিয়াই সারা হইল। কথা শেষ করিতে পারিল না। নিতাই তবুও কথাটা বুঝিতে পারিল না। বুঝাইয়া দিল প্রৌঢ়া। সে এতক্ষণ দুয়ারের বাহিরে দাঁড়াইয়াছিল, এবার ঘরের মধ্যে ঢুকিয়া হাসিয়া বলিল, মরণ! ও বসন্ত, বেরিয়ে আয় না লো, এই ট্রেনেই যাব যে আমরা। নিতাই বলিল, সে তো এখানে নাই। নাই? সে কি? সে আসর থেকে বেরিয়ে এলো, তুমি এলে সঙ্গে সঙ্গে। আমি বলেও দিলাম তোমাকে। তারপর আমি খোঁজও করলাম, শুনলাম তোমার ঘরেই। নিতাই বলিল, হ্যাঁ, কজন লোক বিরক্ত করছিল বলে আমার ঘরে এসেছিল। আমি এসে দেখলাম শুয়ে আছে, গায়ে অনেকটা জ্বর। কিন্তু খানিক পরেই বেরিয়ে সেই লোকদের সঙ্গেই চলে গেল। প্রৌঢ়া চিন্তিত হইয়া উঠিল। রাজার কৌতুকহাস্য স্তব্ধ হইয়া গেল। নিতাই বলিল, কাছের শেখের ছেলে নয়নের সঙ্গে গিয়েছে। ওই ঝোপো তো বটগাছটার তলাতেই যেন কথা কইছিল, আসুন দেখি। তাহারা আগাইয়া গেল। সেইখানেই তাহাকে পাওয়া গেল। সে হতচেতনের মতো অসমৃত দেহে পড়িয়াছিল। বিপুল পরিধি ছায়ানিবিড় বটগাছটির তলদেশটা ছায়া অন্ধকারের জন্য তৃণহীন পরিষ্কার। সেইখানেই মাটির উপর বসন্ত তখনও গভীর ঘুমে আচ্ছন্ন হইয়া পড়িয়া আছে। কেশের রাশ বিশ্বস্ত অসম্বৃত, সর্বাঙ্গ ধুলায় ধূসর। মুখের কাছে কতগুলো মাছি ভন ভন করিয়া উড়িতেছে। পাশেই পড়িয়া আছে একটা খালি বোতল, একটা উচ্ছিষ্ট পাতা। কাছে যাইতেই দেশি মদের তীব্র গন্ধ সকলের নাকে আসিয়া ঢুকিল। প্রৌঢ়া বলিল, মরণ! এ করে মরবে হারামজাদি। বসন, ও বসন। রাজা হাসিয়া বলিল, বহুত মাতোয়ারা হো গয়া। নিতাই দ্রুত সেখান হইতে চলিয়া গেল। কিছুক্ষণ পরেই ফিরে আসিল এক কাপ ধূমায়মান চা হাতে লইয়া। দুধ না দিয়া কাঁচা চা, তাহাতে একটু লেবুর রস। কাঁচা চায় নাকি মদের নেশা ছাড়ে। মহাদেব কবিয়ালকে সে কাঁচা চা খাইতে দেখিয়াছে। বসন্ত তখন উঠিয়া বসিয়াও ঢুলিতেছে অথবা টলিতেছে। প্রৌঢ়া বলিতেছে, এ আমি কি করি বল দেখি? এই চাটা খাইয়ে দিন, এখনই নেশা ছেড়ে যাবে। চা খাইয়া সত্যই বসন্ত খানিকটা সুস্থ হইল। এতক্ষণে সে রাঙা ডাগর চোখ মিলিয়া চাহিল নিতাইয়ের দিকে। প্রৌঢ়া তাড়া দিয়া বলিল, চল এইবার। নিতাই বলিল, চান করিয়ে দিলে ভালো করতেন, সরো হতো, আর সর্বাঙ্গে ধুলো লেগেছে। তাহার কথা ঢাকা পড়িয়া গেল বসন্তর মত্ত কণ্ঠের খিলখিল হাসিতে। সে টলিতে টলিতে উঠিয়া দাঁড়াইল। নিতাই সম্মুখে আসিয়া জড়িত কণ্ঠে বলিল, মুছিয়ে দাও না নাগর, দেখি কেমন দরদ। নিতাই তাহার মুখের দিকে চাহিয়া একটু হাসিল। হাসিয়া কাঁধের গামছাখানি লইয়া সযত্নে বসন্তর সর্বাঙ্গের ধুলা মুছাইয়া দিয়া বলিল, আচ্ছা, নমস্কার তাহলে। প্রৌঢ়া তাহাকে ডাকিল, বাবা। নিতাই ফিরিল। আমার কথাটার কি করলে বাবা? দলে আসবার কথা। নিতাই কিছু বলিবার পূর্বেই নেশায় বিভোর মেয়েটা আবার আরম্ভ করিয়া দিল সেই হাসি। সে হাসি তাহার যেন আর থামিবে না। বিরক্ত হইয়া প্রৌঢ়া বলিল, মরণ! কালামুখে এমন সর্বনেশে হাসি কেনে? বুক পেটে মরবি যে। সেই হাসির মধ্যেই বসন্ত কোনরূপে বলিল, ও লো মাসি লো, কয়লা মানিকেরও মনের মানুষ আছে লো, কাল রাতে হি 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 হি। রাজা এবার অত্যন্ত বিরক্ত হইয়া মেয়েটাকে একটা ধমক দিয়া উঠিল, কেন এসা ফ্যাক ফ্যাক করতা হ্যাঁ? বসন্তর চোখ দুইটা জ্বলিয়া উঠিল, কিন্তু পরক্ষণে সে আবার হাসিতে আরম্ভ করিল, হি 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 হি। ওদিকে স্টেশনে ট্রেনের ঘণ্টা পড়িল। স্টেশন মাস্টার নিজে ঘণ্টা দিতে দিতে হাঁকিতেছিল, রাজা, এই রাজা। রাজা ছুটিল, নতুবা একটা অঘটন ঘটা অসম্ভব ছিল না। নিতাই হাসিয়া বলিল, আচ্ছা, আসুন তাহলে। সঙ্গে সঙ্গে সেও আপনার বাসার দিকে ফিরিল। প্রৌঢ়া এবার কঠিন স্বরে বলিল, বসন, আসবি না এখানে মাতলামি করবি? বসন্ত ক্লান্তিতে শিথিল পদে চলিতে আরম্ভ করিল, কিন্তু হাসি তাহার তখনও থামে নাই। সহসা ফিরিয়া দাঁড়াইয়া হাত নাড়িয়া ইশারা করিয়া সে চিৎকার করিয়া বলিল, চললাম হে। নিতাই আসিয়া বসিল কৃষ্ণচূড়া গাছটির তলায়। ওদিকে ট্রেনটা ছাড়িয়াছে। ট্রেনটা স্টেশন হইতে ছাড়িয়া সশব্দে সম্মুখ দিয়া পার হইয়া যাইতেছিল। কামরার পর কামরা। একটা কামরায় ঝুমুরের দলটাকে দেখা গেল।
বসন্ত বেটি একধারে দরজার পাশেই জানলায় মাথা রাখিয়া যেন একেবারে এলাইয়া পড়িয়াছে। অদ্ভুত মেয়ে, নিতাই হাসিল। ঝুমুর সে অনেক দেখিয়াছে, কবিগান করিতে ইহাদের সঙ্গে মেলামেশাও অনেক করিয়াছে, কিন্তু এমন নিষ্ঠুর ব্যবসায়িনী ক্ষুরধার মেয়ে সে দেখে নাই। ক্ষুরধার নয়, জ্বলন্ত। মেয়েটা যেন জ্বলিতেছে। তবে মেয়েটার গুণ আছে, রূপও আছে। আশ্চর্য মেয়ে। গতরাত্রে গানটা তাহার মনে পড়িয়া গেল। করিল কে ভুল হায় রে, মন মাতানো বাসে ভরে দিয়ে বুক, করাত কাটার ধারে ঘেরা কিয়া ফুল, করিল কে ভুল হায় রে। ট্রেনটা চলিয়া গেল। নিতাই বসিয়াই রহিল, চাহিয়া রহিল রেললাইটের বাঁকে, যেখানে সমান্তরাল লাইন দুইটি এক বিন্দুতে মিশিয়া গিয়াছে বলিয়া মনে হয় সেইখানের দিকে। বসন্ত তো চলিয়া গেল, আর হয়তো কখনো দেখাই হইবে না। অদ্ভুত মেয়ে। ক্ষণে ক্ষণে মেয়েটার এক একটি রূপ। এক রাত্রে উহাকে লইয়াই তিনখানা গান মনে আসিয়াছে। সে খানিকটা উদাস হইয়া রহিল। অকস্মাৎ কোথা হইতে একটা সচেতনতা আসিয়া তাহাকে নাড়া দিল। ওইখানেই বাঁকের ওই বিন্দুটিতে একসময় একটি স্বর্ণবিন্দু ঝকমক করিয়া উঠিবে। তাহার পর দেখা যাইবে ওই স্বর্ণবিন্দুটির নিচে চলন্ত একটি কাশফুল। স্বর্ণবিন্দু বিচ্ছুরিত জ্যোতিরেখাটির মধ্যে মধ্যে এক একটি চকিত চমকে চোখে লাগিয়া চোখ ধাঁধিয়া দিবে। অসমাপ্ত গানগুলি তাহার অসমাপ্তই রহিল। পথের উপর স্থির দৃষ্টি পাতিয়া নিতাই যেন প্রত্যাশা বিভোর হইয়া বসিয়া রহিল। ঠাকুরজি কখন আসিবে? কই, ঠাকুরজি আসিতেছে কই? ওই কি? না, ও তো নয়। নিতান্তই চোখের ভ্রম, মনের প্রত্যাশিত কল্পনা। এই দিকের আলোর মধ্যেও মরুভূমির মরীচিকার মতো মধ্যে মধ্যে স্পষ্ট হইয়া ফুটিয়া উঠিতেছে। এমনই দেখা যায়, আবার মিলাইয়া যায়। নিতাই হাসিল। এই তো বেলা সবে 10টা। ঠাকুরজি আসে ঘড়ির কাঁটাটির মতো 12টার ট্রেনটির ঠিক আগে। তবু সে উঠিয়া গেল না। গাছের গুড়িতে ঠেস দিয়া ঘুমাইতে চেষ্টা করিল। ঘণ্টাগুলো আজ যেন যাইতেই চাহিতেছে না। ওই, হ্যাঁ, ওই আসিতেছে। চলন্ত সাদা একটি রেখার মাথায় স্বর্ণাভ একটি বিন্দু। কিন্তু না, ও তো নয়। রেখাটির গতি ভঙ্গি তো তেমন দ্রুত নয়। রেখাটিও তেমন সরল দীঘল নয়। ওই আরেকটি রেখা, এও নয়। নিতাইয়ের ভুল হয় নাই। রেখাগুলি নিকটবর্তী হইতে সেগুলি নারী মূর্তি হইয়াই উঠিল। মাথায় তাহাদের ঘটিও ছিল। তাহারাও এ গ্রামে দুধ লইয়া আসে, কিন্তু তাহাদের মধ্যে কেহই ঠাকুরঝি নয়। একে একে তাহারা সকলেই গেল, কিন্তু ঠাকুরঝি কই? কই? বেলা 12টার ট্রেন চলিয়া গেল। রাজা আসিয়া ডাকিল, ওস্তাদ। সচকিত হইয়া নিতাই হাসিয়া বলিল, রাজন, কিয়া ধ্যান করতা হ্যায় ভাই হিয়া বৈঠকে? নয়া কুছ গীত বানায়া? না তো। অপ্রস্তুতের মতো নিতাই শুধু খানিকটা হাসিল। তোমারা উপর হাম গোসা করেগা। কেন রাজন, কেন? কি অপরাধ করলাম ভাই? ওই ঝুমুর আলী বোলা তোমারা দিলকে আদমি, মনকে মানুষ। নিতাই হা হা করিয়া হাসিয়া উঠিল। তারপর রাজার হাত ধরিয়া টানিয়া বলিল, চলো চা খেয়ে আসি। চা খাওয়া হয় নাই। ঠাকুরজি আজ আসে নাই দুধ নিয়ে। ঝুমুর আলীর কথায় তুমি বিশ্বাস করেছ? হ্যাঁ রাজন, আছে আমার মনের মানুষ। আমার মনের মানুষ তুমি রাজন, তুমি। হাম। রাজা বিকট হাসিতে স্থানটি উচ্চকিত করিয়া দিল। সে তাহাকে জড়াইয়া ধরিয়া বলিল, চুমু খাগা ওস্তাদ। আবার সেই বিকট হাসি। সে হাসির প্রতিধ্বনিতে আকাশ হাসিতে লাগিল, বাতাস হাসিতে লাগিল। একদিন, 2 দিন, 3 দিন। পরপর 3 দিন ঠাকুরঝি আসিল না। চতুর্থ দিনে উৎকণ্ঠিত হইয়া নিতাই স্থির করিল, আজ ঠাকুরজি না আসিলে ঠাকুরজির গ্রামে গিয়া খোঁজ করিয়া আসিবে। 12টার ট্রেন চলিয়া গেল। সেদিনও ঠাকুরজি আসিল না। অন্যান্য মেয়েরা যাহারা দুধ দিতে আসে তাহারা আসিয়া ফিরিয়া গেল। নিতাইয়ের বারবার ইচ্ছা হইল উহাদের কাছে সংবাদ লয়, কিন্তু তাহাও সে কিছুতেই পারিল না। কেমন সংকোচ বোধ করিল। নিজেই সে আশ্চর্য হইয়া গেল। বারবার মনে হইল, কেন সংকোচ, কিসের সংকোচ? কিন্তু তবু সে সংকোচ নিতাই কাটাইয়া উঠিতে পারিল না। চুপ করিয়া সে আপনার বাসায় আসিয়া ভাবিতে বসিল। কোনো অজুহাতে ঠাকুরজির শ্বশুরগ্রামে যাইলে হয় না। ভাবিয়া চিন্তিয়া সে ঠিক করিল, হাঁস মুরগি অথবা ডিম কিনিবার ওছিলায় যাইবে। ঠাকুরজির শ্বশুরের হাঁস মুরগি আছে সে জানে। সংসারের তুচ্ছতম সংবাদটি পর্যন্ত ঠাকুরজি তাহাকে বলিয়াছে। দেওয়ালে কোথায় একটি সূচ গাঁথা আছে, নিতাই সেটি গিয়া স্বচ্ছন্দে চোখ বন্ধ করিয়া লইয়া আসিতে পারে। ওস্তাদ, রয়েছ নাকি? রাজার কণ্ঠস্বর। নিতান্ত আশ্চর্য হইয়া গেল। রাজা বাংলায় বাদ বলিতেছে। বিস্মিত হইয়া সে হিন্দিতে উত্তর দিল, রাজন, আও মহারাজ।
কেয়া খাবার? রাজা আসিয়া খবর দিল। বিষণ্ণভাবে বাংলাতে বলিল, খারাপ খবর ওস্তাদ, ঠাকুরজিকে নিয়ে তো ভারী মুশকিল হয়েছে ভাই। নিতাইয়ের বুকের ভিতরটা ধরাস করিয়া উঠিল। সে কোনো প্রশ্ন করিতে পারিল না। উৎকণ্ঠিত স্তব্ধ মুখে রাজার মুখের দিকে চাহিয়া রহিল। আজ দিন তিনেক হলো। কি হয়েছে ভাই? ওই ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, শ্বশুর শাশুড়ি ননদ মরদ সবারই সঙ্গে ঝগড়াঝাটি করছে, মাথা মুড় খুঁটছে। কাল রাত থেকে আবার মূর্ছা যাচ্ছে, দাঁত লাগছে, হাত পা কাঠির মতো করছে। অপরিসীম উদ্বেগে নিতাইয়ের বুকের ভিতরটা অস্থির হইয়া উঠিল। রাজার হাত দুইখানা চাপিয়া ধরিয়া বলিল, তুমি দেখতে যাবে না রাজন? রাজা বলিল, বউ গেল দেখতে, ফিরে আসুক, আমিও ওবেলায় যাব। আমিও যাব। নিতাইয়ের চোখে জল আসিয়া গেল। মাথা নিচু করিয়া সে তাহা গোপন করিল। রাজা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, বড় ভালো মেয়ে ওস্তাদ। আবার কিছুক্ষণ পর রাজা বলিল, ওহ, ঠাকুরজির মরদটি যা কাঁদছে, হাও হাও করে কাঁদছে। ছেলে মানুষ তো, সবে ভাবসাবটি হয়েছে ঠাকুরজির সঙ্গে, বেচারা। রাজা একটু ম্লান হাসি হাসিল। টপ টপ করিয়া 2 ফোঁটা জল নিতাইয়ের চোখ হইতে এবার ঝরিয়া পড়িল। সে তাড়াতাড়ি খেলার ছলে আঙুল দিয়া জলের চিহ্নটুকু বিলুপ্ত করিয়া দিল। কিছুক্ষণ পরে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে ডাকিল, রাজন। ওস্তাদ, ডাক্তার বুদ্ধি কিছু দেখানো হয়েছে? হতাশায় ঠোঁট দুইটা দুই পাশে টানিয়া রাজা বলিল, এতে আর ডাক্তার বুদ্ধি কি করবে ওস্তাদ? ও তোমার নিঘাত অপদেবতা, না হয় ডাক ডাকিনি, কি কোনো দুষ্ট লোকের কাজ। কথাটা নিতাইয়ের মনে ধরিল। চকিতে মনে হইল, তবে কই ক্ষুরধার মেটার কাজ? ঝুমুর দলের সৈরিনী, উহাদের তো অনেক বিদ্যা জানা আছে, বশীকরণে উহারা তো সিদ্ধ হস্ত। রাজা বলিল, মা কালীর থানে ভরণে দাঁড় করাবে আজ ঠাকুরজিকে। কি ব্যাপার বৃত্তান্ত আজই জানা যাবে। আরও কিছুক্ষণ বসিয়া থাকিয়া রাজা উঠিয়া দাঁড়াইল এবং নিতাইয়ের হাত ধরিয়া টানিয়া বলিল, আও হয়া, থোড়া সা চা পিয়েগা। এতক্ষণে সে হিন্দি বলিল। অনেকক্ষণ পর রাজা যেন সহজ হইয়া উঠিয়াছে। রাজার বাড়িতেই নিতাই বসিয়াছিল। রাজার স্ত্রী ঠাকুরঝি শ্বশুর বাড়িতে গিয়াছে, এখনো ফেরে নাই। ভরণ শেষ হইলেই সংবাদ লইয়া ফিরিয়া আসিবে। সেই সংবাদের প্রত্যাশায় উৎকণ্ঠিত ও ব্যগ্র হইয়া নিতাই বসিয়া রহিল। রাজা দুঃখ কষ্ট শোক সন্তাপের মধ্যেও রাজা। সে প্রচুর মুড়ি, বেগুনি, আলুর চপ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তাহার সঙ্গে কিছু সন্দেশ আনিয়া হাজির করিল। নিতাই বলিল, এসব কি হবে? এ সমারোহ তাহার ভালো লাগিতেছিল না। খানে তো হোগা হইয়া, পেট তো নেহি মানেগা জি, লাগাও খানা। তারপর সে চিৎকার আরম্ভ করিল, এ বাচ্চা, এ বেটা। ডাকিতেছিল সে ছেলেটাকে। রাজার ছেলের ধরনটা অনেকটা সে আমলের যুবরাজের মতোই বটে। দিনরাত্রি সে মৃগয়ায় ব্যস্ত। একটা গুলতি হাতে মাঠে মাঠে ঘুরিয়া বেড়ায়। শালিক, চড়ুই, কোকিল, কাক যাহা পায় তাহাই হত্যা করে। হত্যার উদ্দেশ্যে হত্যা, খাওয়ার লোভ নাই। কখনো কখনো পাখির বাচ্চা ধরিয়া পোষে এবং তাহার জন্য ফড়িং শিকার করিয়া বেড়ায়। যুবরাজ বোধহয় আজ দূরে কোথাও গিয়া পড়িয়াছিল, সারা পাওয়া গেল না। রাজা চটিয়া চিৎকার করিয়া হাঁক দিল, এ শুয়ার কি বাচ্চা, হারাম জাদোয়া। তবু কোনো সাড়া পাওয়া গেল না। রাজা নিতাইকে বলিল, কিধর গিয়া ওস্তাদ? তারপর হাসিয়া বলিল, ও বাচ্চ, কেয়া বলতো তো ওস্তাদ? কেয়া? তেপান্তরকে মাটকে উধার কেয়া? মায়াবিনী না কেয়া? এমন ধারার চিৎকারে সাড়া না পাইলে নিতাই বলে, যুবরাজ বোধহয় তেপান্তরের মাঠ পেরিয়ে মায়াবিনীর ফড়িং কি পক্ষিণীর পেছনে ছুটেছে রাজন। আজ কিন্তু নেতাইয়ের ও কথা ভালো লাগিল না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে একটু ম্লান হাসি হাসিল। সে কেবল রাজার মন রক্ষার জন্য। রাজাও আর ছেলের খোঁজ করিল না। 2টা পাত্র বাহির করিয়া আহার্য ভাগ করিয়া একটা নিতাইকে দিল, অপরটা নিজে টানিয়া লইয়া বিনা বাক্য ব্যয় খাইতে আরম্ভ করিয়া দিল। বলিল, জানে দো ভैया सुअर की बादशाह को, नसीब में भगवान उसको नहीं दिया, हम क्या करेगा। নিতাই স্তব্ধ হইয়া রহিল। সে ভাবিতেছিল ঠাকুরঝির কথা। চোখের সম্মুখে হেমন্তের মাঠে প্রান্তরে ফসলের ঘাসে পিতাভ রং ধরিয়াছে। তাহার প্রতিচ্ছটায় রৌদ্র পিতবনের আমেজ। আকাশ হইতে মাটি পর্যন্ত পিতাভ রৌদ্র ঝলমল করিতেছে। চারিপাশে দূরান্তরের শূন্যলোক যেন মৃদু কম্পনে কাঁপিতেছে বলিয়া মনে হইল। তাহারই মধ্যে চারিদিকে নিতাই দেখিতে পাইল স্বর্ণবিন্দু শীর্ষ কাশফুল। এদিক ওদিক সেদিকে সব দিকেই। কোন দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলেই মনে হইল কম্পমান দূর দিগন্তের মধ্যে একটি স্বর্ণবিন্দু শীর্ষ কাশফুল দুলিতেছে, কাঁপিতেছে।
ক্ষুধার্ত গ্রাসে রাজা খাওয়া শেষ করিয়া বলিল, খালেও ভাই ওস্তাদ। ম্লান হাসিয়া নিতাই বলিল, না, দূর দূর, খালেও পেট মে জানে সে গুণ করেগা, তবিয়ত ঠিক হয়ে যায়গা। তবিয়ত ভালোই আছে রাজন, কিন্তু মুখে রুচবে না। কাহে, মুখ মে গিয়া হুয়া ভাই? রাজার হাত দুইটি চাপিয়া ধরিয়া নিতাই যেন অকচ্ছাৎ বলিল, রাজন, সেদিন তুমি আমাকে শুধিয়েছিলে আমার মনের মানুষের কথা। হাঁ। রাজা কথাটা বুঝিতে পারিল না। সে ওস্তাদের মুখের দিকে চাহিয়া রহিল। আমার মনের মানুষ রাজন, ওই ঠাকুরঝি, ঠাকুরঝি আমার মনের মানুষ। বলিতে বলিতে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। রাজার খাওয়া বন্ধ হইয়া গেল। বিস্ময় বিস্ফারিত চোখে কবিয়ালের দিকে সে চাহিয়া রহিল। সে বিশ্বাস করিতে পারিতেছিল না। অন্য সময় হইলে সে হয়তো বিকট হাস্যে কথাটা এই মুহূর্তে পৃথিবীময় প্রচার করিয়া দিত, কিন্তু ঠাকুরজির জন্যে তাহার বেদনা ভারাক্রান্ত মন আজ তাহা পারিল না। স্তব্ধ হইয়া দুজনেই বসিয়া রহিল। কতক্ষণ পরে কে জানে চিৎকার করিতে করিতে প্রবেশ করিল রাজার স্ত্রী। ব্যগ্র উৎকণ্ঠিত নিতাই প্রশ্ন করিতে গিয়া তাহার মনের মধ্যে গুঞ্জিত শত প্রশ্নের মধ্যে হইতে কম্পিত কণ্ঠে কোনোরকম উচ্চারণ করিল কেবল একটি কথা, কি হল? রাজার স্ত্রী যেন অগ্নিস্পৃষ্ট বিস্ফোরকের মতো ফাটিয়া পড়িল। ডাইন, ডাকিন, রাক্ষস! তারপর সে অশ্লীল কদর্য অশ্রাব্য বিশেষণে নিতাইকে বিপর্যস্ত করিয়া দিল এবং নিতাইয়ের মুখের উপর আঙুল দেখাইয়া বলিল, তুই তুই তুই, তোর নজরেই কচি মেয়েটার আজ এই অবস্থা? এত লোভ তোর? তোর মনে এত পাপ? অজস্র ক্রুদ্ধ অভিসম্পাদ ও অশ্রাব্য গালিগালাজের মধ্য হইতে বিবরণটা জানা গেল। আজ ঠাকুরজিকে কালী মায়ের ভরণে দাঁড় করানো হইয়াছিল। সকাল হইতে উপবাসী রাখিয়া দ্বিপ্রহরের রৌদ্রে তাহাকে একখানা মন্ত্রপুত পিঁড়ির উপর দাঁড় করাইয়া সম্মুখে প্রচুর ধূপধুনা দিয়া কালীমায়ের দেবাংশী একগাছা ঝাঁটা হাতে তাহার সামনে দাঁড়াইয়া প্রশ্ন করিয়াছিল, কালী করালি নরমুণ্ডমালি, ভূত পেরেত ডাকিনী যোগিনী হাকিনী শাকিনী রাক্ষস পিশাচ যে মন্দ করেছে, মা তাকে তুমি নিয়ে এসো ধরে, তার রক্ত তুমি খাও মা। ঠাকুরজি থরথর করিয়া কাঁপিয়াছিল। বল, বল, কে তোকে এমন করলে বল, দোহাই মা কালীর। ঠাকুরজি তবু কোনো কথা বলে নাই, কেবল উন্মাদের মতো দৃষ্টিতে চাহিয়া যেমন কাঁপিতেছিল তেমনি কাঁপিতেছিল। এবার বজ্রনাদে দুর্বোধ অনুসারবহুল মন্ত্র উচ্চারণ করিয়া দেবাংশীর সপাসপ মন্ত্রপুত ঝাঁটা দিয়া তাহাকে প্রহার করিয়াছিল। তখন অস্থির অধীর ঠাকুরজি বলিয়াছিল, বলছি বলছি আমি বলছি। সে নাম করিয়াছে নিতাইয়ের, বলিয়াছে, ওস্তাদ, কবিয়াল, আমাকে লাল ফুল দিলে। তারপর সে উদ্ভ্রান্ত মৃদুস্বরে গান আরম্ভ করিয়া দিয়াছিল, কালো চুলে রাঙা কোসম, হেরেছ কি নয়নে। রাজার স্ত্রীর মনে পড়িয়াছিল নিতাইয়ের বাসায় জানলা দিয়া দেখা ছবি। নিতাই ঠাকুরজির চুলে ফুল গুজিয়া দিতেছিল। সে কথাটা সমর্থন করিয়া সচিৎকারে সমস্ত প্রকাশ করিয়া দিয়াছে। বাকিটা ঠাকুরজিকে আর বলিতে হয় নাই। রাজার স্ত্রী চিৎকার করিয়াই সমস্ত প্রকাশ করিয়া দিয়াছে। অবশেষে এখানে আসিয়া নিতাইকে গালিগালাজে শরবিদ্ধ ভীষ্মের মতো জর্জরিত করিয়া তুলিল। অন্যদিন হইলে রাজা স্ত্রীর চুলের মুঠি ধরিয়া কঞ্চির প্রহারে মুখ বন্ধ করিত। আজ কিন্তু সেও যেন পঙ্গু হইয়া গেল। নিতাই মাথা হেট করিয়া যেমন বসিয়াছিল তেমনিভাবেই বসিয়া রহিল। গালিগালাজ অভিসম্পাদ বিশেষ করিয়া ঠাকুরজি যাহা বলিয়াছে সেই কথা শুনিয়া সে যেন পাথর হইয়া গিয়াছে। কতক্ষণ পর ট্রেনের ঘণ্টার শব্দে রাজা সচেতন হইয়া উঠিল। তাহাকেও সচেতন করিয়া দিল। ট্রেনের ঘণ্টা পড়িয়াছে, ৩টার ট্রেন। রাজা স্টেশনে যাইবে। সে নিতাইকে ডাকিল, উঠো ভাই ওস্তাদ, কি করবে বলো, হম স্টেশন মে যাতা হে। নিতাই উঠিয়া আসিয়া বসিল কৃষ্ণচূড়া গাছের তলায়। উদাসীন স্তব্ধ নিতাই ভাবিতেছিল পথের কথা। কোন পথে গেলে সে লজ্জার হাত হইতে পরিত্রাণ পাইবে, কোন পথে গেলে জীবনে শান্তি পাইবে সে। ঠিক এই মুহূর্তেই একটি লোক আসিয়া দাঁড়াইল তাহার সম্মুখে। এই যে ওস্তাদ। নিতাই নিতান্ত উদাসীনের মতোই তাহার দিকে চাহিল। মুহূর্তে তাহার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। তুমি? লোকটি বলিল, হ্যাঁ আমি, তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ, বড় দায়ে পড়ে এসেছি ভাই। বসন পাঠালে। বসন? সেই ঝুমুর দলের বসন। লোকটি সেই ঝুমুর দলের বেহালাদার। আরও ঘণ্টা কয়েক পর হেমন্তের ধূসর সন্ধ্যা। সন্ধ্যার ম্লান রক্তাব আলোর সঙ্গে পল্লীর ধোঁয়া ও ধুলার ধূসরতায় চারিদিক যেন একটা আচ্ছন্নতায় ঢাকা পড়িয়াছে।
ওদিকে সন্ধ্যার ট্রেনখানা আসিতেছে পশ্চিম দিক হইতে পূর্বমুখে, যাইবে কাটোয়া। সিগন্যাল ডাউন করিয়া রাজা লাইনের পয়েন্টে নীল বাতি হাতে দাঁড়াইয়া আছে। অন্ধকারের মধ্যে নিঃশব্দে আসিয়া দাঁড়াইল নিতাই। রাজন। রাজা ফিরিয়া দেখিল নিতাই। তাহার পায়ে ক্যাম্বিসের জুতা, গায়ে জামা, গলায় চাদর, বগলে একটি পুঁটুলি। রাজা বিস্মিত হইয়া প্রশ্ন করিল, কাহা যায়গা ওস্তাদ? 5টা টাকা তাহার হাতে দিয়া নিতাই বলিল, দুধের দাম ঠাকুরজিকে দিও। রাজা ফিসফিস করিয়া অত্যন্ত ব্যগ্রভাবে বলিল, ঠাকুরজিগা জাত মে জাত দেগা ওস্তাদ। নিতাই বিস্মিত হইয়া রাজার দিকে চাহিল। ঠাকুরজিকে শাদি হাম বাতিল কর দেগা, তোমারা সাথ ফিন শাদি দেগা, সাগাই দে দেগা। নিতাই মাথা নিচু করিয়া কিছুক্ষণ মাটির দিকে চাহিয়া রহিল। তারপর মুখ তুলিয়া হাসিয়া কেবল একটি কথা বলিল, ছি। ছি কাহে? মানুষের ঘর কি ভেঙে দিতে আছে রাজন? ছি। রাজা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়াই রহিল। নিতাই বলিল, তুমি বিশ্বাস করো রাজন, আমি কবিগান করি, কিন্তু মন্ত্রতন্ত্র কিছু জানি না, কিছু করি না। তবে হ্যাঁ, টান একটা ভালোবাসা হয়েছিল, তা বলে ঠাকুরজিকে নষ্টও আমি করি নাই। সন্ধ্যার অন্ধকার চিরিয়া বাঁকের মুখে ট্রেনের সার্চলাইট জ্বলিয়া উঠিল। ট্রেনটা ওদিক হইতে স্টেশনে ঢুকিতেছে। নিতাই দ্রুত পদে স্টেশনের দিকে চলিল। এতক্ষণে এই সার্চলাইটের আলোতে নিতাইয়ের বেশভূষা ও বগলের পুটুলি যেন রাজার চোখে খোঁচা দিয়া বুঝাইয়া দিল নিতাই কোথাও চলিয়াছে। এতক্ষণ কথাটা তাহার মনে হয় নাই। এবার সে হাঁকিয়া প্রশ্ন করিল, কাহা যায়গা ওস্তাদ? ওদিকে ট্রেনটা সশব্দে কাছে আসিয়া পড়িয়াছিল। সেই শব্দের প্রচণ্ডতায় নিতাই কিছু বলিল কিনা রাজা বুঝিতে পারিল না। ট্রেনখানা স্টেশনে প্রবেশ করিলে পয়েন্ট ছাড়িয়া রাজা ছুটিয়া প্ল্যাটফর্মে আসিল। ওস্তাদ, ওস্তাদ! তখন নিতাই গাড়িতে উঠিয়া বসিয়াছে। গাড়ির কামরা হইতে মুখ বাড়াইয়া নিতাই উত্তর দিল, রাজন। উৎকণ্ঠিত কণ্ঠে রাজন প্রশ্ন করিল, কাহা জায়গা ভাই? স্বভাবসিদ্ধ হাসি হাসিয়া নিতাই বলিল, বায়না এসেছে ভাই, আলেমপুরের মেলায়। আলেমপুরের মহাসমারোহে নতুন মেলা হইতেছে, কিন্তু বায়না কখন আসিল? রাজার মনে চকিতে একটা সন্দেহ জাগিয়া উঠিল। ঠাকুরজির দুধের দাম 5 টাকা মিটাইয়া দিয়া সে বায়না লইয়া কবিগান করিতে চলিয়াছে। মিথ্যা কথা। সে বলিল, ঝুটবাক। না রাজন, এই দেখো লোক। রাজন দেখিল সেই ঝুমুর দলের বেহালাদার। দলনেত্রী প্রৌঢ়া মেলায় গিয়াছে, সেখান হইতে নিতাইয়ের কাছে লোক পাঠাইয়াছে। তাহাদের দলের কবিয়াল পলাইয়া গিয়াছে। বসন ঝগড়া করিয়া তাহাকে লাথি মারিয়াছে। নিতাই বলিল, আলেপুর, আলিপুর থেকে কান্দরা, কান্দরা থেকে কাটোয়া, কাটোয়া থেকে অগ্রদ্বীপ, অগ্রদ্বীপ থেকে। ট্রেনের বাঁশি তাহার কথাটাকে ঢাকিয়া দিল। বাঁশি থামিল, ট্রেন চলিতে আরম্ভ করিল। রাজা ট্রেনের সঙ্গে সঙ্গে ছুটিতে ছুটিতে প্রশ্ন করিল, অগ্রদ্বীপ সে কাহা? দুনিয়া ভর কি তোমারা বায়না আয়া হ্যায়? উতারাও ওস্তাদ, উতারাও। রাজার কণ্ঠের আর্ত মিনতি মুহূর্তের জন্যে নিতাইকে বিচলিত করিয়া তুলিল। পরক্ষণে সে আত্মসম্বরণ করিয়া হাসিল, মনে মনে বলিল, হ্যাঁ, দুনিয়াভর বায়না আয়া হ্যায় রাজন। ইতিমধ্যে কিন্তু ট্রেন প্ল্যাটফর্ম পার হইয়া দ্রুতগতিতে বাহির হইয়া গেল। শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কবি, পড়ছিলাম এর 4র্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।